আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে, আজকের লাইভে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। আমিও একটা মেইন রোডের পাশেই বসে আছি। তো রাস্তার অনেক আওয়াজ হবে, বাট ভিডিওর আওয়াজ কম হবে না ইনশাল্লাহ, বোঝা যাচ্ছে। মাসুদ রানা বলছে, হাই ব্রাদার, হাউ আর ইউ? জি ব্রাদার, ভালো আছে আলহামদুলিল্লাহ। ইংরেজি কম পারি। আচ্ছা, তো যাই হোক, সবাই অনেক বেশি আতঙ্ক উঠা এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, কারণ ক্রোয়েশিয়া সম্পর্কে আপনাদের সামনে এখন আর আসলে নতুন করে বলার কিছু নেই, নতুন নতুন বিষয় আসলে বলার কিছু নাই, ঘুরে ফিরে কথা একটাই। তো সেক্ষেত্রে আজকে লাইভটা আমি অনেকক্ষণ ধরে করার পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রশ্ন করবেন ইনশাল্লাহ। আমি আপনাদের প্রশ্ন নিব। এই যে অনেকেই প্রশ্ন করছেন, দেখি। আমি ইউরোপে আসতে চাই, এখন কোন দেশের জন্য আবেদন করব? এখন এই মুহূর্তে আমি বলবো, ইউরোপের ম্যাক্সিমাম দেশের শীত প্রবল যে দেশগুলো আছে, এগুলো সাধারণত এপ্রিল থেকে নতুন সিজন শুরু হবে। আপনি যদি মনে করেন এখন আমার পুলিশ ক্লিয়ারেন্সটা রেজিস্ট্রেশন করা নাই, আপনি পুলিশ ক্লিয়ারেন্স রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন এবং চাইলে ভালো এজেন্সি দেখে আপনি জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এপ্রিল থেকে কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর সেক্ষেত্রে আপনি ক্রোয়েশিয়া নিয়ে তো যে অবস্থা এখন বললো, তো আপনার বলবেন না, দেখা যাক। আমি বলবো যে যেহেতু আপনাদের মনে এত সন্দেহ সংশয় ঢুকেই গেছে, আপনারা মার্চ পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাল্লাহ দেখেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। বাট বুলগেরিয়া দিতে পারেন। বুলগেরিয়া হয়তো বা এই বিষয়ে আমি আসবো, কথা বলবো ইনশাল্লাহ। বুলগেরিয়াটা খুব ভালো কাজ হবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। জানুয়ারিতে বুলগেরিয়ার যেই কনসুলেট সেবা বাংলাদেশ থেকে চালু হওয়ার কথা ছিল, সেটা তো আসলে জানুয়ারিতে শুরু হয়নি এখনো। তো বিশ্বস্ত ভালো সোর্সের মাধ্যমে আমি ইনশাল্লাহ ফেব্রুয়ারির শেষে বা মার্চের দিকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে বাংলাদেশে। হ্যাঁ, এটা মোটামুটি বলা চলে 85% এরকম একটা সোর্সটা আর কি, আমি যে সোর্সে পেয়েছি এটা। আবার বলেন না যে ভাই সোর্সের লিঙ্ক দেন, লিঙ্কিং এর কোনো বিষয় না। তো সেই হিসাবে আমি আশ্বস্ত, ইনশাল্লাহ, আমি ব্যক্তিগতভাবে আশ্বস্ত যে ইনশাল্লাহ হয়তো ফেব্রুয়ারির শেষে বা মার্চের দিকে বাংলাদেশ থেকে চালু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি এখনই সাবমিট করেন, তাহলে আপনার পারমিট ইস্যু হইতে তো 3 মাস 4 মাস এরকম সময় লেগে যায়, সে করতে পারবেন। এটা গেল, ক্রোয়েশিয়া গেল, বুলগেরিয়া গেল, তারপরে কসোভো আছে, যেটা আমরা করি আর কি। কসোভোতে আসলে আপনারা জানেন, কসোভোর স্বাভাবিক কোনো কাজ হয় না, এখানে এম্বাসিতে ঘুষ টুস দিতে হয়, আর ডেট গুলো ম্যানেজ করতে হয়। ম্যানেজ করার পরে আসলে মূলত কাজটা হয় আর কি, ঠিক আছে? তো সেক্ষেত্রে সরি, আই এম বিজি, I don't understand. No, I'm from Bangladesh. I don't. Sorry. তো সরি, তো কসোভোর কাজ আসলে সাধারণত এইভাবে হয় না। তো কসোভোর একদম সিস্টেম করে কাজ করতে হয়, ডেট ফেট গুলো ম্যানেজ করতে হয়, করে তারপরে কাজ করতে হয়। আর এবং বড় পরিমাণে ঘুষ দিয়ে কাজ করতে হয়, একদম খোলাখুলি বলছি আমি, এটা লুকোচুরি কিছু নেই, সবাই জানে এই বিষয়টা। তো হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো কসোভোর জন্য ফাইল নিলেন, কি হবে না হবে। কসোভোর আপডেটটা আগে দিয়ে দেই, ইনশাল্লাহ আমরা 32টা ফাইল সাবমিট করছি, ধাপে ধাপে করছি, সবগুলো একসাথে হয়নি, ধাপে ধাপে করেছি। আশা করছি আমরা 2টা বা 3টা লট, আমরা 4টা লট করেছি মোটামুটি।
প্রথম লটে আমাদের ছিল 12টা বা 13টা এরকম ছিল। তো সব মিলিয়ে হয়তো আমরা আশা করি 20 থেকে 25টা বা আরেকটু কম বা বেশি এরকম ইনশাল্লাহ আমরা 2 ফেব্রুয়ারির মধ্যে একদম ফিঙ্গার করাই ফেলতে পারবো। আমাদের এখন 32 জনের আমরা মোট ফাইল সাবমিট করেছি। তাদেরগুলো প্রথম যদি আমাদের 15-20টা বা 25টা আমাদের হয়ে যায় আল্লাহ চায় তো ডেট মেট ব্যাপার স্যাপার, যেটা আমি বলছি আগে থেকে যে স্বাভাবিক না, আসলে স্বাভাবিক হয়তো আসলে হয় না এখানে। তো সেই হিসেবে যেহেতু পয়সা করে দিয়ে করতে হয় যতটুকু করা যায়, যদি 20-25টা আমাদের হয়ে যায় প্রথম লটে, তাহলে ধরেন যে পরের গুলো আমরা ধাপে ধাপে করে ফেলবো। তবে এটুকু আমরা বলতে পারি যে ইনশাল্লাহ যদি জমা দেওয়া সম্ভব হয়, এটা মাথায় রাখবেন, যদি আল্লাহ দেয় আমরা ফিঙ্গার টিঙ্গার করাই ওই এটা করে ফেলতে পারি ইনশাল্লাহ, তাইলে ভিসার গ্যারান্টি আছে ইনশাল্লাহ। শতভাগ গ্যারান্টি তো দেওয়া যাবে না, কোনো কারণে হয়তো হয়ে যায়, কিন্তু আমরা একদম বলা চলে যে এই যে গ্যারান্টি, আমি যেটা আগে কখনো গ্যারান্টি ট্যারান্টির বিষয়ে কথা বলি না, এটা একটা গ্যারান্টি বলা চলে যে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আর বুলগেরিয়ার বিষয় যেটা বললাম যে আপডেট এটাই যে এই মুহূর্তে ক্রোয়েশিয়া নিয়ে যাদের মনে এত সংশয় দ্বিধা, চারিদিকে যে বিষয়গুলো এগুলো দেখার পর, সেক্ষেত্রে আপনি বুলগেরিয়াটা বেছে নিতে পারেন, কসোভো বেছে নিতে পারেন, এছাড়া মলদোভা আছে, এটা বেছে নিতে পারেন। আমি কোনো সেনজেন দেশের ব্যাপারে রিকমেন্ড করব না, কারণ সেনজেন দেশগুলোর কাজ হওয়াটা আসলে এত সহজ না। বুলগেরিয়ার কাজটা, ক্রোয়েশিয়ার কাজটা খুব ভালো হইতো, এখানে খুবই ভালো হইতো। আর শীতের সিজন যেহেতু, আমি এখনো বলি, আগেও বলছি যে ভাই আমি এটাকে শীতের সিজনের প্রভাব পড়বো, আমি কখনোই বলবো না যে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। এটা প্রস্তাবনা দিচ্ছি, পাশ হইতে পারে, না হইতে পারে, তবে না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ সরকার এই ব্যাপারে সক্রিয় হয়ে গেছে অলরেডি, সরকারি ভাবে এটা মোকাবেলার চেষ্টা চলতেছে। তো সুতরাং এটা না হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেই হিসাবে আমি বলবো যে ক্রোয়েশিয়া সিজন আসুক, মার্চের পর থেকে নতুন সিজন, শীতের শেষে যে সিজনটা শুরু হয় তখন থেকে আবার হয়তো বা ইনশাল্লাহ জোরে সোরে কাজ শুরু হয়ে যাবে। যদি বলেন যে এই মুহূর্তে আমি কি করবো, তাহলে আমি বলবো আপনি বুলগেরিয়া বেছে নিতে পারেন, কসোভো, মলদোভা এগুলো বেছে নিতে পারেন। আর সেনজেন দেশের মধ্যে অনেকেই কাজ করে, ভালো কাজ করে, আমি কারো রেফারেন্স দিব না, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি এইসব দেশের কাজ অনেকে করে, আপনার চাইলে এগুলো করতে পারেন, ঠিক আছে। আর বুলগেরিয়া জমা টমার ব্যাপারে যেটা বললাম, এখনো পর্যন্ত আপনাকে জমা দিতে, যদি এই মুহূর্তে আপনি জমা দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইন্ডিয়া গিয়ে, যদি আপনার পারমিট অ্যাপ্রুভাল হাতে থাকে, আপনাকে ইন্ডিয়া গিয়ে জমা করতে হবে। বাংলাদেশ থেকে জমা দেওয়ার প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এবং সেটা জানুয়ারিতে হওয়ার পসিবিলিটি নাই। ফেব্রুয়ারি এবং মার্চ, এই 2 মাসের যে কোনো সময় এটা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এই ব্যাপারে বলা চলে যে 85% মোটামুটি একদম নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে আমি তথ্য পেয়েছি, ইনশাল্লাহ এটা হবে। তো সেই হিসাবে আমি বলবো যে এই ব্যাপারে আপনারা ইয়ে করতে পারেন। আর যাদের ক্রোয়েশিয়ার পারমিট অ্যাপ্রুভাল, পারমিট এবং অনলাইন আপনাদের সম্পূর্ণ হয়েছে, যদি আপনাদের ভালো কোম্পানি হয়, ধরেন যাদের লোক লাগবে, হ্যাঁ, যাদের লোক লাগবে, জেনুইন লোক লাগবে, অভিজ্ঞতা আছে, এবং এইখানে যে কোম্পানি আছে তাদের যদি অ্যাকোমোডেশন থাকে, তাদের যদি কোম্পানির সবকিছু আপ টু ডেট থাকে, তাদের কাজের সাইট থাকে, অর্থাৎ তারা দেখবে যে এই লোকটা যে লোকের ডিমান্ড করেছে, পারমিট বের করেছে, তার আদৌ এখানে এই লোকগুলো লাগবে কিনা, হ্যাঁ, এগুলো যদি তারা শিওর হয়, দেন আপনার বিষয় নিশ্চিত, ঠিক আছে। আমি আরেকটা কথা বলতে চাই যে ক্রোয়েশিয়াতে ওই সাপ্লায়ার কোম্পানি এই ধরনের পসিবিলিটি আর তেমন সামনের দিকে মনে হয় না। আমি নিশ্চিত করে অনেকটা বলতে পারি যে এগুলো আর থাকবে না, সাপ্লাই কোম্পানি ভিসা দিবে, এখানে ছেড়ে দিবে, এই ধরনের আর হবে না। শোনেন, কালকে আমাকে একজন বললো যে ভাই এইখানে অনেক কোম্পানি আছে যারা আমাদেরকে এনে বললো যে প্রায় 200-150 মতো লোক আছে এখানে যারা ভাত পায় না, যদিও আমি জানি এটা ডাহা মিথ্যা কথা, বলে যে কাজ পায় না, ভাত পায় না, এই না সেই না, তো তারা এই দেশ থেকে যাবে না তো কি করবে। আমি বলি ভাই, যারা এখানে আসে জেনুইন কাজ থাকার পরও এখান থেকে চলে যায়, জেনুইন কাজ। এবং এই ব্যাপারে অনেক কথাই বলেছি আগে অনেক ভিডিওতে, যে এখানে আমাদের একটা বড় কোম্পানিতে আমাদের প্রচুর লোক আসছিল, সেখানে নিয়মিত কাজ ছিল, ওরা সব কিছু করে দিতে প্রস্তুত ছিল, কিন্তু ওদের মনে একটাই ছিল যে আমরা যাবো, টিএসসি যে নিব, তারপর অন্য দেশে চলে যাবো। তো এটা যদি আপনার মনে থাকে, কেউ তো কারো মন পড়তে পারে না, মন তো পড়তে পারে না। যদি কাজ দেয় এসে কাজ করে না, আবার যদি কাজ না দেয়
তাহলেও বদনাম দালালের, আর কাজ দিলেও বদনাম দালালের। দালাল পড়ছে মানে মহা মুসিবতে। ঠিক আছে, কিছু কিছু আছে যে ভাই আমি তো এই দেশে এসে কাজ করতে চাইছিলাম, কিন্তু দালাল তো আমার কাজ দেয় না। আর কিছু কিছু আছে কাজ দেওয়ার পরে বলতেছে যে ভাই যেই কাজ দিছে আমার 14 গোষ্ঠী জীবনে এই ধরনের কাজ করে নাই। তো এই হলো সমস্যা আর কি, উভয় সংকট যেটাকে বলে যায়। আসলে কে কি চায় সেটা আসলে বুঝার উপায় নেই। তবে আমি 2024 সালের শেষের দিকে একটা তথ্য পাইছিলাম। এখানে একটা পুলিশ কর্মকর্তা, আপনারা জানেন যে আমাদের কিছু মালিক আছে যারা যাদের নিজস্ব এজেন্সিও আছে এই দেশে, তো ওরা বিভিন্ন কোম্পানি থেকেও কাজ নিয়ে এনে তারা করায়। উনি আমাকে একটা তথ্য দিলেন যে 2025 সালে পারমিট ইস্যু হবে, সেক্ষেত্রে কোম্পানিকে সিকিউরিটি দিতে হবে। যে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বলছে যে কোম্পানিতে সিকিউরিটি মানি আপনাকে রাখতে হবে 2500 ইউরো। কারণ হচ্ছে সে এখান থেকে এসে চলে যায়, যাওয়ার ফলে কি হয় আমাদের কোম্পানির বদনাম হয়, আমাদের জবাবদিহি করতে হয় যে তোমার এখানে লোক আসে থাকে না কেন। হ্যাঁ, এই ধরনের ব্যাপার স্যাপার। তো এখানে সিকিউরিটি মানি দিতে হবে, দেওয়ার পরে 1 বছর মিনিমাম টিএস এর মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত তাকে এখানে কাজ করতে হবে। ঠিক আছে, এটা বলছে। এরপরও আরো কিছু কিছু আপডেট ছিল, যেমন টিএস এর মেয়াদ থাকবে 3 বছর, পারমিটের মেয়াদ থাকে 3 বছর, এই ধরনের কিছু। এবং পারমিটটা সরকারি ভাবে হবে, কোনো কোম্পানি আন্ডারে হবে না, এই ধরনের ব্যাপার স্যাপার ছিল। তো এগুলো হয়তো মাস চেরা আগে তো আসলে সাধারণত এই দেশে নিয়ম কানুন পরিবর্তন এগুলো চূড়ান্ত কোনো নোটিশ আসার কথা না। তার আগেই যেহেতু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং একটা নিয়ম আর বলেন আর সত্য বলেন মিথ্যা বলেন যাই হোক, ঘটনা যেটা ঘটে গেছে এবং যেটা ঘটে গেছে এটা নিয়ে মূলত এখন বিশ্ব মিডিয়া ব্যাপক তোলপাড়। বিশ্ব মিডিয়া বলতে ফেসবুক আর ইউটিউব আর কি, ব্যাপক তোলপাড়। এবং বাংলাদেশের মোটামুটি দৈনিক ইত্তেফাক, আমাদের সময় এবং ঢাকা পোস্ট সহ এরকম নানা পত্র পত্রিকাতেও কিন্তু এটা নিউজ কভার করেছে যে ক্রোয়েশিয়াতে খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে, খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। আর একটা হইলো বন্ধ হয়ে যাবে, আর যেহেতু ঘটে গেছে এবং কিছু সত্যের কাছাকাছি আপনাকে না হয় তাইলে মনে করেন যে নতুন সিস্টেম অনুযায়ী হয়তোবা কোম্পানিগুলো আপনার থেকে সিকিউরিটি মানি নিয়ে তারপর আপনাকে পারমিট দিবে। এবং জেনুইন ওয়ার্কার হিসাবে এখানে আসতে হবে। বং বাং কাজ জানি না, এই না সেই না, এসে পালাবেন বা এই ধরনের অপরচুনিটি থাকার কোনো পসিবিলিটি নাই। তো সুতরাং সামনে থেকে যারা আসবেন ক্রোয়েশিয়াতে আসবেন স্বপ্ন দেখছেন এবং অথবা এখান থেকে এসে পালাই যাবেন, এই ধরনের যদি স্বপ্ন আপনার থাকে তাহলে আমি বলছি আপনি ফেলেন, আপনি এখন থেকে কোনো না কোনো কাজের সাথে সম্পৃক্ত হয়ে যান। আপনি কাজ শিখে নিয়ে যান, এখানে আসেন। ওই গত ভিডিওতে বলেছি যে ভাই পারমিট পেয়ে ভিসা পেয়ে এই দেশে আসতে আসতে আপনার কিন্তু আর পারমিটের মেয়াদ থাকে 4 থেকে 5 মাস থেকে কাজ যদি ভালো না লাগে আপনাকে জীবনে আটকে রাখবে না তারা। অন্তত যে কয়দিনের পারমিট আছে এবং যে কয়দিনের টিএসসি আছে এই কয়দিন কাজ করে প্রয়োজনে আপনি এখান থেকে কাজ চেঞ্জ করার অপরচুনিটি আছে, সুযোগ আছে। আমার কাছে এই ধরনের অপরচুনিটি আছে। যদি এইখানে আসার পর কাজ না করতে চান এবং নতুন কোনো কাজে যুক্ত হতে চান, আমি সেই সুযোগ করে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং ধরেন যে আপনি ইতালিতে আছেন, ফ্রান্সে আছেন, আপনি চাচ্ছেন যে না আমি আর এখানে থাকবো না, আমি বাংলাদেশ ক্রোয়েশিয়াতে ফিরে আসবো, এখানে এসে কাজ করবো, এখানে এসে আমি কাজ করবো, সেই অপরচুনিটিও আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, অতটুকু অন্তত লাইন গেট তৈরি হয়েছে। তো সুতরাং ভয়ের কিছু নাই যে আমি এই কাজটা এখানে পারি না, এই কাজটা করতে গেলে হয়তো আমি মরে যাবো, এই ধরনের ফালতু চিন্তা মাথায় রাখবেন না। কোনো কাজে কেউ কোনোদিন মরে না, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এই ব্যাপারে বললাম যে আসলে ক্রোয়েশিয়ার নিয়ে আপনাদের ভিতরে যে জল্পনা কল্পনা মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, না হয়ে গেছে, এই না সেটা, এটা আসলে চূড়ান্ত কোনো কথা না। এটা আমি আগে বলছি, এখনো বলছি, এটা কোনো চূড়ান্ত কিছু না। এবং ভবিষ্যতে ক্রোয়েশিয়ার ভিসা সংক্রান্ত কি হবে না হবে এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করলাম। অর্থাৎ আপনি এখানে এসে অন্যদিকে যাবেন, এখানে কাজ করবেন না, আপনি কাজ শিখবেন না, বা আপনার কোনো সাপ্লায়ার কোম্পানিতে আসবেন, যার ভিসা এয়ারপোর্ট থেকে পলাবেন, অথবা আপনাকে টিএসসি করে দিবেন, এই ধরনের স্বপ্ন থাকলে আপনি এগুলো আপনার মন থেকে মুছে ফেলেন। সামনে এই দেশে আপনাকে অবশ্যই কাজ শিখে আসতে হবে এবং এখানেই আপনাকে কাজ করতে হবে। যদি আপনাকে এখানে আসতে হয়, কাজ করতে হবে, তাহলে আপনাকে কাজ শিখে আসতে হবে। আর সেই জন্য আপনাকে কাজের
শিখার মানসিকতা তৈরি করে এবং কাজের জন্য প্রস্তুতি নিয়ে তারপর আপনি বাকি কাজ করবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এবং আমি আশা করি 2025 সাল খুব ভালো কাজ হবে ইনশাল্লাহ, খুব ভালো কাজ হবে। আমাদের এখন দেখার বিষয় আর অপেক্ষা করার বিষয়। আমি আবারও বলি, যদি ব্লক হয়ে যাবে সবার জন্য সবার বিকল্প মার্গ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু কিছুই হয় নাই এখনো, আশা ছাড়বেন না, আল্লাহ ভরসা। আর গত 2 দিন ধরে আমাদের অনেক ভাইরা মেইল করছে, এটা অনেক বড় একটা প্রভাব ফেলবে আপনার মাথায় রেখেন। আমি সোর্সের মাধ্যমে খবর পাইছি, আমার তো বিভিন্ন মিডিয়ার সাথে পরিচয় আছে না, বিভিন্ন পত্র-পত্রিকা বা এগুলোর সাথে পরিচয় আছে, সরকারি পর্যায়ে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তো সুতরাং ভয়ের কিছু নাই, আলোচনা যেহেতু হচ্ছে এটা সুন্দর সমাধানে চলে আসবে। আর একটা নিউজ দেখলাম ওই দিন, যে শুধুমাত্র ওয়ার্ক পারমিট না, বাংলাদেশিদের জন্য সারা পৃথিবীতে এখন টুরিস্ট বলেন, বিজনেস ভিসা বলেন, সবার জন্য ভিসা অনেক সংকোচ করা হয়েছে। যেমন আপনার এটা কি বলে, ঘোরার জন্য অনেকে থাইল্যান্ড যায়, সবচেয়ে বড় ডেস্টিনেশন বলা চলে যারা টুরিস্টে যায় আর কি। সেখানে আগে প্রতিদিন বাংলাদেশিদেরকে 800 বেশি দিত, এরপরে সবচেয়ে বেশি ট্রাফিক, সবচেয়ে বেশি টুরিস্ট যেতেছে যায় ইন্ডিয়া, সেটা বন্ধ। এবং মালয়েশিয়াতে একটু ভালো বিষয় হয়, কেউ ভ্রমণ করতে যায় তাকে আটকে দেওয়া হয়। আর মালদ্বীপে মোটামুটি যায়, কিন্তু মালদ্বীপে এয়ারপোর্ট অনেক ভালো লাগে। বাংলাদেশিরা অনেকে এখানে সুতরাং তাদের এখানে যাচাই বাছাইটা এখন কিন্তু অনেক বেশি কড়াকড়ি হয়। আপনাকে দেখতে যদি এখন রিয়েল ট্রাফিক মানে টুরিস্ট মনে না হয়, দেখতে যদি আপনাকে মনে হয় না পলাবেন, তাহলে তাদেরকে ভিসা দেয় না, বা ভিসা তো লাগে না অনারেবল, ওইখান থেকে আর তারা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয় না। ঠিক আছে, তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, যে এখন শুধুমাত্র ওয়ার্ক পারমিট না, সারা পৃথিবীতে বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা পর্যন্ত কিন্তু সংকোচন করা হয়েছে, এবং খুবই দেওয়া ই ভিসা হয়, কিন্তু সেটা পরিমাণ অনেক কমাই দিচ্ছে। এবং ভালো বিষয় তো লাওস, কম্বোডিয়া যে কেউ যাইতে পারে, এখন এগুলো ভিসা দেয়। ঠিক আছে, তো আমি বলবো যে এটা বিশ্ব মন্দাটা কেন হয়েছে, হয়তো এটা পলিটিক্যাল কোনো বিষয় হইতে পারে। অনেকে বলছে যে রাজনৈতিক বিশ্লেষক যারা আছে বা এই রিলেটেড যারা কাজ করে, তারা বললো যে এটা হয়তো বা যখন একটা পলিটিক্যাল সরকার আসবে তখন তারা এগুলো হয়তো বা ঠিকঠাক করে ফেলবে, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অনেক কিছুতে সীমাবদ্ধতা আছে। তো কারণ রাজনৈতিক একটা সম্পর্কের বিষয় আছে, যে একটা দেশ যদি তাদের সাথে এখন ভালো সম্পর্ক তৈরি করে, পরবর্তী পর্যায়ে নতুন একটা রাজনৈতিক সরকার আসলো, তারা যদি তাদের সাথে আবার আছে অনেক ব্যাপার স্যাপার, সেই কারণে হয়তো বা অনেক দেশে এখন ভিসা প্রক্রিয়াটা একটু কম হয়ে গেছে আর কি। তবে এটা সামনের দিকে কিন্তু আস্তে আস্তে বাড়বে, বা এটা এভাবেই চলবে সারা জীবন, এরকম ভাবার কোনো কারণ নাই। অনেক অনেক কোশ্চেন আসছে, অনেক না, একজনে এতগুলো করছে। এমডি আজিজুল বলছে নভেম্বর মাসে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিছে, তাদের কোনো আপডেট আছে? সে বলছে সে এই প্রশ্নটা 100 বার করছে, কোনো আপডেট নাই। নভেম্বরে যারা জমা দিছে ফাইলের জন্য, আজকে হইলো জানুয়ারি, দেখা যাক ইনশাল্লাহ কি হয়। হ্যাঁ, এত তাড়াতাড়ি কোনো আপডেটের চিন্তাই করেন না। যারা 1.5 বছর 2 বছর ধরে বসে থাকে, অনেকে আছে এরকম, তাদের জন্যই এখন হুমকি শুরু হয়ে গেছে। নেপালে বসে আছে, ইন্ডিয়াতে বসে আছে, তাদের জন্য এখন হুমকি শুরু হয়েছে। এখন নভেম্বরে দিয়ে এখন যদি ভালো করেন তাহলে তো হবে না, ধৈর্য ধরে পড়ে দেখতে হবে ভাই। ইউরোপের কাজ এখন খুব সহসা হবে না, এবং খুব স্বাভাবিক প্রক্রিয়া, যে দিলেন হয়ে গেল এরকম না, মোয়ার মতো যে নিলাম খেলাম ঢোক গিলাম হয়ে গেল, এরকম হবে না। এখন আপনাকে অনেক সবর করতে হবে। যে দেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, ওই দেশের ভাষা টাষা যদি সম্পর্কে যদি একটু আপনারা নলেজ দিতে পারেন, এটা অনেক হেল্প করবে আপনাকে। যেমন এই দেশে এসে আমার খুব বিপদ, আমি কোনো ভাষাই জানি না। এই যে একটু আগে একটা লোক আমাকে ক্রোয়েশিয়ান ভাষা দেখাচ্ছে, আমি বললাম আমি তো পারি না এগুলো, হারবাসকা বললো কি, আমি এগুলো পারি না। তো এগুলোর ব্যাপারে যদি মানে নিজেকে যতটুকু প্রস্তুত করাইতে পারেন আর কি, কাজের দিক দিয়ে বলেন, ভাষার দিক দিয়ে বলেন, সব দিক থেকে যদি আপনি শারীরিক মানসিক সব দিক দিয়ে যদি ভালো প্রস্তুতি নিতে পারেন, এগুলো আপনার জন্য অনেক হেল্প করবে। এবং সবাই চেষ্টা করবেন একাধিক কাজ শিখে আসবেন, একাধিক কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ শিখবেন, পিগ ওয়েল্ডিং শিখবেন, তারপরে আপনার ওই যে টাইলস এর কাজ শিখবেন, ড্রাইভিং শিখবেন। ড্রাইভিং এর এখানে ভালো সুযোগ সুবিধা, অনেক সুযোগ সুবিধা। অনেকে বলে যে ভাই আমরা এগুলো কি বলেন, কত মানুষেরা না খাই মরে। আমি বললাম যে যারা বাদাইম্বার তারা সারা জীবন সব জায়গায় না খাই মরবে। এখানে মানুষ ফুড ডেলিভারি করে, সাইকেল চালাইয়া মেলা ইনকাম করে, আবার অনেক ফুড ডেলিভারি ম্যান আছে, ওরা বসে বসে কান্দে আয় আয়, কারণ তারা
অল্পতে ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, অল্প একটু কাজ করে। এখানে আমার অনেক ফুড ডেলিভারি ম্যান আছে, আমি তাদের ইন্টারভিউ নিব ইনশাল্লাহ, তারা যথেষ্ট ভালো আছে। আবার কিছু কিছু ফুড ডেলিভারি ম্যান আছে খালি হা উদাস করে বলে যে, এদিন ওই ওটার মুসলিতে এক ফুড ডেলিভারি ম্যানের কথা বলতেছিলাম, সে তো খালি হা উদাস করে বলে যে প্রতিদিন কোম্পানিতে 30 ইউরো দিতে হয়। হ্যাঁ, তো 30 ইউরো দিতে হয়, এখানে ইনকাম তো প্রচুর হয়, কিন্তু বলে যে না, শরীরে তো অত ইয়ে করতে পারি না, সারাদিন সাইকেল চালাইতে পারি না। তো এটা তো আপনার ব্যর্থতা, কিন্তু সুযোগ তো আছে। সুযোগ যেহেতু আছে, কাজ আপনি করতে পারেন। আপনি যদি কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে যান, সেখানে আপনার ফিক্সড স্যালারি ব্যবস্থা থাকে, 800 900 বা ওভার টাইম করলে হয়তো 1000 হইতে পারে। কিন্তু আপনি যখন ফ্রি, এটা তো একটা ফ্রি বলা চলে, যে আপনার মন মতো আপনি যতক্ষণ খুশি আপনি কাজ করতে পারেন। আপনি সকালে শুরু করলেন, দুপুরে রেস্ট নিলেন, খাইলেন, 8 ঘন্টা বা 1 ঘন্টা ঘুমাইলেন, তারপর আবার নেমে গেলেন, মাঝরাত পর্যন্ত গেলেন। আমরা যখন খুশি আপনি করতে পারেন, ফুড ডেলিভারিটা সবসময় করা যায়। তো সুতরাং ইনকামটা আপনি আপনার মতো করে করতে পারেন, যেহেতু আপনার কাজের স্বাধীনতা আছে। ঠিক আছে। হ্যাঁ, আজকে বাতাস আছে ভাই, বাতাস আছে, তবে শীত নাই। শীতের ইয়া খুব কম, বাতাস আছে। আর যেহেতু মেইন রোডের পাশে বসছি, সেই জন্য একটু সাউন্ডটা আসবে, এটা একটু ইয়া ধৈর্য ধরে নিবেন আর কি। আর মোটামুটি আপডেট যেগুলো দেওয়ার দিয়ে দিলাম। ক্রোয়েশিয়ার ব্যাপারে বললাম, বুলগেরিয়ার ব্যাপারে বললাম, আমাদের কসোভোর ব্যাপারেও বলে দিলাম। ঠিক আছে। বাকি হইলো আমাদের সার্বিয়া। সার্বিয়ার আমাদের মোটামুটি 16 জন, 8 জন রিজেক্ট হয়েছে, আর 8 জন আমাদের রিজেক্ট হওয়ার পর আমরা রিঅ্যাপ্লাই করছি নতুন করে। আবার 8 জন এখনো কোনো স্ট্যাটাসই চেঞ্জ হয় নাই, তাদের এখনো কিছু হয় নাই। তাদের ব্যাপারে আমাকে ইনফরমেশন দিছিল যে জানুয়ারির শেষ নাগাদ এগুলা অ্যাপ্রুভাল চলে আসবে, বাট এখনো আসে নাই। অলরেডি আজকে 28 তারিখ হয়ে গেছে, এখনো আসে নাই। যদিও আমি ওইখান থেকে অনেকগুলো কসোভোতে শিফট করে ফেলছি ইনশাল্লাহ। তাদের কসোভো আমরা ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ, যেটা বললাম যে 20-25 জন আমরা জমা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, আমি কিন্তু আমার নিজের অর্থ নষ্ট করে বারবার নানা ভাবে ট্রাই করতেছি, কিন্তু হচ্ছে না। আমি কি করবো? আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই আপনার সময় যাচ্ছে, মেয়ে আপনার যাচ্ছে সময়, আর আমার যাচ্ছে টাকা। টাকা মানে ইউরো। তার আগে একবার কসোভোর ওই সার্বিয়ার এক দালাল বলবো না, আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল, সে আমাকে কিছু পারমিট দিল। পারমিট গুলো সম্পূর্ণ সবগুলো রিজেক্ট হয়ে গেল, বাট আমার থেকে অনেক টাকা নিয়ে গেল। 7,000 7,500 ইউরো পুরা মার খেলাম আমি। 7,500 ইউরো সেই সময় আমি হুন্ডি করে পাঠাইছি, আপনার 146 টাকা করে আমাকে দিতে হয়েছে। কত টাকা নষ্ট হয়েছে। আর আপনি আছেন আপনার সময়ের চিন্তা, যেটা হবে না আপনি জোর করে কিছু করতে পারবেন, এটা মাথায় রাখবেন। সবসময় দালালের দূর দিয়ে কিছু হবে না। এই ব্যবসায় এসে অনেকে অনেক কিছু করে ফেলছে, আমি তো কিছু করতে পারি না এখন। কারণ হচ্ছে আমরা ওই পাবলিকটা ঠকানোর জন্য আসি না, মাথায় রাখবেন ভাই। আমি আপনাদের জন্য নিজের পকেটে টাকা খরচ করে নানা ভাবে চেষ্টা করি। ক্রোয়েশিয়ার জন্য দেই, বুলগেরিয়ার জন্য দেই, কসোভোর জন্য দেই। আমি নিজে পরামর্শ দিই, ভাই এখানে হচ্ছে না, আপনার ওই দিকে ট্রাই করেন, এখানে হচ্ছে না ওই দিকে ট্রাই করেন, এখানে তো অনেকদিন বসে আছেন, ওই দিকে ট্রাই করেন। আমি আমার পয়সা খরচ করি। ঠিক আছে, আপনারা নানা এজেন্সি আছে বাংলাদেশে, যে আপনি যখন কাজ হবে না তখন তাদের থেকে যখন আপনি ছুটে আসতে চাইবেন, আপনি তো রাস্তায় ঘুরতে ঘুরতে জুতা তলিক হয়ে যায়, এবং আপনার টাকা পয়সা ওরা কেটে কুটে রেখে দেয়। না, আমরা তো এগুলো করি না ভাই। তারপরে আমরা খারাপ, তারপরে আমাদের গন্ধ। ঠিক আছে, বাট আমরা যেভাবে আছে এইভাবেই থাকবো। হ্যাঁ, আপনার এবার পছন্দ হোক না হোক তাতে কিছু যায় আসে না। আমি যেমন আছি তেমনই রবো ইনশাল্লাহ। আর এই হলো আমাদের সার্বিয়ার বিষয়ে, যে সার্বিয়ার এখনো কোনো আপডেট পাই নাই। তবে আজকে সকালে আমি নক করছি এবং আমার অফিস থেকে যোগাযোগ করা হয়েছে, তারা বলছে যে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে ক্লোজ বাদ। ঠিক আছে, এবং বাদ দিয়ে দেবো। তার মানে ওইখানে আমি অনেক বড় একটা ধরা খাওয়ার পথেই আছি। ঠিক আছে, তো দোয়া করবেন আমার জন্য, আমি যাতে টিকে থাকতে পারি আর কি। আর মাঝে মাঝে এমন মনে হয় যেন দূর হয়ে বাদ দেয়, ভালো লাগে না আসলে। এত কিছু করার পরও সারা শুধু বদনাম, মানুষের নানা ধরনের কথা শুনতে হয়। 5 কোটি টাকা নিয়ে বসে আছি, 20 কোটি টাকা নিয়ে বসে আছি, এই দেশে এসে টাকা উড়াইতেছি, না সেই না। আমি চিন্তা করতেছি যে আমি তো দেশে চলে যাবো। যদি আমি এখানে থাকার চিন্তা করতাম, তাহলে আমার কাট করা এখানে কোনো ব্যাপার না। আমি কাট করে ড্রাইভিং করে যদি আমি ওই ইয়ে করে উবারে যদি খালি যাত্রীটা কাজও করতাম। কালকে এক ড্রাইভারের সাথে কথা বলতেছিলাম, ক্রোয়েশিয়ান কালকে 2টা ড্রাইভারের সাথে কথা হলো আমার। যথেষ্ট ভালো এবং ভালো ইংরেজি পারে, এবং তারা যথেষ্ট সহযোগিতা করে, নানা ইনফরমেশন দিল। তার মধ্যে একটা বললো যে আমি তো প্রতিদিন মোটামুটি 8 ঘন্টার মতো কাজ করি, গাড়ি চালাই, আর আমি একটা অন্য জব করি। তো শুধু ড্রাইভিংটা করে, যে পার্ট টাইম আমি যেটা করি 8 ঘন্টার মতো, দেখেন কত পরিশ্রম। 8 ঘন্টা চাকরি করার পরে সে আরো 8 ঘন্টা ট্যাক্সি চালায়। এই দেশের মানুষ, ক্রোয়েশিয়ান, আমাদের বাংলাদেশের নবাব না, কিন্তু এই দেশের মানুষ। সে বলতেছে যে আমি শুধু এই 8 ঘন্টা ট্যাক্সি চালাইয়া আমার প্রায় 1500 থেকে 1600 ইউরো ইনকাম হয়।
তো আমি তো মাঝে মাঝে মনে হয় যে আর সব ছেড়ে ছুটি দিয়ে যেহেতু আসছি, এই ড্রাইভিং শিখে এখানে যদি আমি শুধু ড্রাইভিং করি, সপ্তাহে যদি মোটামুটি চলার মতো, যেহেতু খুব ভালো অবস্থা এখানে, আর আমি অলস না আল্লাহর মধ্যে, আমি চাইলে এখানে 24 ঘন্টার মধ্যে প্রায় 18 ঘন্টা কাজ করার মতো মানসিকতা আমার আছে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমি ভালোই, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন এবং আমার আত্মবিশ্বাস, যেটা কনফিডেন্স। আপনি যদি নবাব পরিবার থেকে হন, আপনার হিসাব আলাদা, আপনি এসে এখানে বসে থাকবেন, ঘুমাইবেন, মাস শেষে আপনার ব্যাংকে শুধু টাকা ঢুকবে, এটা এই যদি আপনার চিন্তা থাকে তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। তো এটা আমার মাঝে মাঝে এরকম হয়, মনে হয় যাতে এই ব্যবসা ট্যাবসা এগুলো কি আসলে খালি লস, নানা দিক থেকে সমস্যা, উটকো ঝামেলা, এগুলা মোকাবেলা করতে করতে আসলে মাঝে মাঝে টায়ার্ড হয়ে যায়, মাঝে মাঝে মনে হয় দূর এসব ছেড়ে দিই। কিন্তু না, যেহেতু প্রচুর টাকা খরচ করে আমি লাইসেন্স করেছি এবং ভালো করে অফিস করেছি, যতদিন পর্যন্ত সম্ভব আপনাদেরকে আমি এই সেবাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতদিনই সম্ভব হয়। তবে খুব বেশি দিন যে করতে পারবো মনে হয় না, কারণ এই প্রেশারটা আসলে খুবই সাংঘাতিক একটা প্রেশার। যখন আপনাকে প্রতিদিন ঘুম থেকে উঠার পরে আপনি মোবাইল খুলে দেখবেন যে শত শত মেসেজ, এগুলোর উত্তর দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যায়। এক একজনের এক এক কোশ্চেন, তার মধ্যে হলো বেশিরভাগই হইলো যে ওই কারো না কারো ক্লায়েন্ট, হ্যাঁ আমাদের না, কারো না কারো ক্লায়েন্ট হয়তো বা সে হয়তো যাবে, সে ফেসবুকের একটা মেসেজ দেখছে বা ফেসবুকের একটা পোস্ট দেখছে, ইউটিউবের একটা ভিডিও দেখছে, এগুলা লিঙ্ক শেয়ার করে করে বলেন তো এটা কি হবে। আবার অনেকে বলে যে আমি মানে তাদের নিজস্ব কোশ্চেন গুলো আর কি, যেগুলোর সাথে আসলে আমার আদৌ কোনো সরাসরি কোনো সম্পর্ক নাই, সেগুলো আমাকে উত্তর দিতে হয়। কি করবো, আমি সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো অনেকেই খুশি হয়, অনেকে ভালো তথ্য পায়, তথ্য পেয়ে এরা খুশি হয়, দোয়া করে, বাট ফিনান্সিয়াল তো কোনো লাভ হয় না। তো যাই হোক, এইভাবেই করতে থাকবো যতদিন পর্যন্ত সম্ভব হয় আর কি। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমার মাথাটাকে ঠান্ডা রাখে এবং শরীরটা ভালো রাখে, এবং মানুষের জন্য যাতে কিছু করার জন্য যে নিয়ত করেছি আল্লাহ করার তৌফিক দেয়। বদনাম থাকবে, এইটা থাকবে, কোনো সমস্যা নেই। আর আমি বলবো, আমাদের সার্বিয়া রিলেটেড একটা ফেসবুক গ্রুপ আছে, ওইটাতে অলরেডি 97,000 আমাদের ইয়া হয়ে গেছে। আমি তো ফেসবুকে নাই অনেকদিন, গত মাসের 25 তারিখ থেকে আমি 10 তারিখ থেকে, চলতি মাসের 10 তারিখ থেকে আমি ফেসবুকে নাই। সুতরাং এটা আমাদের অফিসের স্টাফরা চালায়। তো ওইখানে আমাদের প্রায় 96-97,000 মেম্বার হয়ে গেছে। আপনারা ওইখানে যোগ দিবেন, যোগ দিয়ে সেখানে আপনারা সবকিছু দেখতে পাবেন। আমি বলে দিয়েছি যে ওইরকম যে দরকারি যদি কোনো পোস্ট থাকে এগুলো অ্যাপ্রুভ করে দিবে তারা। আর ওইসব গ্রুপ গুলোতে আসলে সাধারণত আমি দেখি প্রতিদিনই কোনো না কোনো এজেন্টের, ওরা বলে যে কোনো না কোনো এজেন্টের বদনাম নিয়ে আসলে পোস্ট করে আর কি, মুখোশ উন্মোচন। এখন তো ফেসবুকে প্রচুর গ্রুপ, ভণ্ড দালালের মুখোশ উন্মোচন আর কি ভালো এজেন্ট পরিচিতি, এই নামে ইউজ পরিমাণ গ্রুপ আছে এখন, বুঝতে পারছেন? ওইখানে কাজই হইলো যে যাকে ভালো লাগে না, ধরেন আপনি একটা এজেন্সিতে ফাইল জমা দিচ্ছেন, তার সাথে আপনার একটু সমস্যা হয়েছে, তার কাজ হয় নাই, বা তার বিষয় রিজেক্ট হয়েছে, বা তার টাকা দিতে একটু লেট দিতেছে, বাস ছদ্মনাম দিয়া এইবার তার পুরা সারা জীবনে যত কৃতিত্ব আছে, তার সে যত ভালো কাজ করছে সবগুলার ঢেকে তার নামে বদনাম করে একটা পোস্ট করে দিবেন। আর যেই বেটা ওই যে অ্যাডমিন হয়ে বসে আছে, সে তো মুছে তা দিতে আছে যে হ্যাঁ আজকে কার নামে পোস্ট দেয়, হ্যাঁ এমনি মুছে তা দেয়। যখন পোস্ট করে সে সাথে সাথে অ্যাপ্রুভ করে দেয়। আর কিছু ছাগল পাগল আছে এখানে, ওরা বসে বসে শুরু করে দেয়, হ্যাঁ ও আরে এর তো সেই ভালো মানুষ মনে করছিলাম, ও তাইলে তার এই অবস্থা, তার মানে এই যে এই লোকটা এত ভালো কাজ করলো, ওগুলো সব শেষ প্ল্যান হয়ে গেল শুধুমাত্র একটা পোস্টের কারণে। পোস্টগুলোর কি, গ্রুপগুলোর নাম কি, ভণ্ড দালালের মুখোশ উন্মোচন এবং ভালো এজেন্ট পরিচিতি। এরা নাকি এনে ভালো এজেন্টের পরিচয় দিবে। বিশ্বাস করেন, ফেসবুকে এখন এত পরিমাণ এজেন্ট এবং ইউটিউবে এত পরিমাণ ভিডিও দেখি আমি প্রতিদিন, আমার সামনে আসে সব ক্রোয়েশিয়া। গতকালকে একটা দেখলাম ভিডিও আসছে আমার সামনে যে গ্যারান্টি সহকারে ভিসা করে দিবে, অল্প সময়ে গ্যারান্টি সহকারে ক্রোয়েশিয়ার ভিসা, অল্প সময়ে ফ্লাইট, বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট, কাজ কাম সবকিছু বাংলাদেশ থেকে। এইভাবে নির্জলা মিথ্যাচার করে করে ইউটিউবে ভিডিও দিতেছি, এগুলো দেখে তো আমাদের অনেকেই দেখেছে। ভাই আপনারা বলেন যে এখন পারমিট ইস্যু হয় কম, ভিসা রিফিউজ হয়, দেখেন তো ওরা কেমনে করে, দেখছেন ওরা কত ভালো কাজ করতেছে, অথচ দেখেন তাদের কোনো ভিত্তি নাই, না আছে অফিস, না আছে লাইসেন্স, না আছে কাগজপত্র, কিচ্ছু নেই, তারপরও এগুলা মানুষরা আকৃষ্ট করে। তো এইসব বিষয়ে আসলে সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের কি করা আছে ভাই, যতটুকু সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা করার চেষ্টা করতেছি। হ্যাঁ ইফতেখার, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই তোমাদের এগুলা সব আল্লাহ চায় তো ইয়া হয়ে যাবে। হ্যাঁ দোয়া করো আল্লাহর কাছে। আজকে সকালে কথাবার্তা হয়েছে, তারেকের সাথে যোগাযোগ রাখি ইনশাল্লাহ, এই বিষয়টা সরাসরি তারেক দেখে তো, তো এরা আপডেটটা আমার চেয়ে সে সরাসরি বেশি দিতে হবে।
কারণ এটা আমি ওকে বলছি যে এই বিষয়টা হ্যান্ডেল করার জন্য। আমি তো ক্রোয়েশিয়া নিয়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে, ক্রোয়েশিয়ার মানুষের প্রশ্নে উত্তর দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যায়। তো যাই হোক, সবার জন্য দোয়া, শুভকামনা। আর ক্রোয়েশিয়ার ভিসার ভবিষ্যৎ কি এই সম্পর্কে আমি যা বললাম, যে ভাই আপনি যদি এই দেশে আসলে আসতে চান তাহলে আপনাকে আগামীতে কাজ শিখে আসতে হবে। কাজ জানি না, এখানে এসে থাকবো না, অন্য দেশে চলে যাবো টিএসসি নিয়ে, এই মন মানসিকতা যদি আপনার মাথায় থাকে ভুলে যান। ঠিক আছে, কাজ শিখে আপনাকে এখানে আসতে হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শেষ পর্যায়ে বলবো ভাই, হতাশ হবেন না, কোনো বিষয়ে হতাশ হবেন না। আল্লাহ পাক কিন্তু কোনো কিছু আপনার জন্য বন্ধ করে দেয় নাই, কোনো বিষয়ে আপনি হতাশ হবেন না। বুলগেরিয়া নিয়ে ভাই শুরুতে বলে দিছি, পুরো ভিডিওটা দেখবেন, 31 মিনিট ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না আন্দাজি উন্দাজি। আপনি যখন আসছেন তখন আপনার প্রশ্ন আপনি করবেন না। হ্যাঁ, ভিডিও দেখবেন ইনশাল্লাহ। অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, নিজের বিষয় নিয়ে কথা হয়েছে, বিভিন্ন দেশ নিয়ে কথা হয়েছে। এমনি এমনিতে আর 31 মিনিটের ভিডিও হয়নি। আমি বলবো ভাই, যে যে অবস্থানে আছেন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আর আমি যে অনুরোধটা সবার কাছে করেছি ভাই, যেহেতু ক্রোয়েশিয়া নিয়ে এখন একটা বিশাল পরিমাণ নেগেটিভ ইফেক্ট ছড়াইছে, তো সুতরাং আপনারা, আমি গত ভিডিওতে এবং তার আগের ভিডিওতে ডেসক্রিপশনে কিছু ইমেল দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের, পররাষ্ট্র একজন সচিব আছে ইফতিকার স্যারের এবং প্রবাসী কল্যাণের। তো ওই ইমেল গুলোতে আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে আপনি আপনার মতো ভাই, স্যার, বাবা, সোনা, কাকা, যেভাবে যা ইচ্ছা আপনারা শুধু মেইল করতে থাকেন। যত বেশি এঙ্গেজ হবে, মাথায় রাখবেন এগুলো খুব ভালো রেজাল্ট আসবে, যত বেশি এঙ্গেজ হবে। এবং আমি জানতে পেরেছি যে সরকারি পর্যায়ে এখন থেকে আল্লাহর রহমতে তোড়জোড় শুরু হয়ে গেছে। তো সুতরাং আমরা যে ভয়ের মধ্যে আছি এটা ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখবেন, কখনো হতাশ হবেন না। লা তাহজান লা তাখাফ, ভয় পাবেন না, হতাশ হবেন না, আল্লাহ আছে আমাদের জন্য। তো আমি শেষ করতে চাচ্ছি। আকাশ মেঘলা হয়ে গেছে, একটু দেখাই। আকাশ মেঘলা হয়ে গেছে, এখন বৃষ্টি হবে। আমি আবহাওয়ার ইয়েতে দেখলাম যে 2টার থেকে বৃষ্টি হবে গুড়ি গুড়ি, তারই প্রস্তুতি হয়তো শুরু হয়ে গেছে, বৃষ্টি হবে। তো রোদ ছিল একটু আগে, এখন কিন্তু রোদ মেঘে ঢেকে গেছে। এবং আবহাওয়া খুব বেশি ভালো না আবার খারাপও না। এখন তাপমাত্রা হচ্ছে 18 ডিগ্রি সেলসিয়াস, তার মানে শীত কিন্তু নাই, বাট আবহাওয়া ঠান্ডা। এবং বাংলাদেশে এখন তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি, তার মানে এখানে 18, বাংলাদেশে 21। শীত গত কয়েকদিন থেকে মোটামুটি একটু কমই আছে ইনশাল্লাহ। তো আমি এখন উঠবো, আমার অন্য কাজ আছে, আমি এক জায়গায় যেতে হবে, খুব দৌড়ের উপরে আছি। সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া, ভালোবাসা। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ভালো রাখেন এবং এই চাপের মধ্যে জানে আমি মনোবল হারিয়ে না ফেলি। আপনাদেরকেও অনুরোধ করবো আপনারা মনোবল হারাবেন না এবং যতটুকু সম্ভব এগুলা স্কিপ করার চেষ্টা করবেন আল্লাহর উপর তাওয়াক্কুল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।